আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর সৃজনশীলতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, তিনটা চিত্র দেওয়া আছে। চিত্র এক, এটা দেখেই তোমাকে বুঝতে পারা লাগবে এটা কিসের চিত্র আঁকছে। দেখো তো, এরকম হিজিবিজি শেপের, যার নিজস্ব কোনো আকৃতি নাই, ও কিন্তু নিজের আকৃতি মানে অনবরত পরিবর্তন করতে থাকে, পরিবর্তন করতে করতে হচ্ছে চলাচল করতে পারে। এরপরে ওর দেহের ভিতরে তোমার খাদ্য গহ্বর থাকে, তেল ধারণের জন্য কিছু গহ্বর থাকে, এরকম ছোট ছোট গহ্বর থাকে আর কিছু জেলির মতো পদার্থ। তাহলে এটাকে দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যামিবার চিত্র, তাই না? অ্যামিবা। এরপরে আসো 2 নাম্বার চিত্রটার দিকে তাকাও। অনেকগুলো মাশরুম বা ব্যাঙের ছাতা, তাই না? অনেকগুলা এরকম ব্যাঙের ছাতা একসাথে এঁকে দেওয়া আছে। এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যাগারিকাস বা মাশরুম। এরপরে 3 নাম্বার চিত্রে একটা বড় বৃক্ষ আঁকছে, মানে হচ্ছে তো আমাদের প্ল্যান্টি রাজ্যটা বুঝাইতে চাইছে। প্ল্যান্টি রাজ্যের ভিতরে ওখানে বিভিন্ন ধরনের উন্নত উদ্ভিদ থাকে, তাহলে এটা হচ্ছে প্ল্যান্টি রাজ্যটা। এরপরে মাশরুম, যেটা হচ্ছে তোমার মনেরা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, আর প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই অ্যামিবাটা। তাহলে চিত্রগুলো দেখে আমরা চিনতে পারলাম। এরপরে আসো নাম্বার প্রশ্নটা কি বলছে, শ্রেণীবিন্যাস বিদ্যা বলতে কি বুঝো? বিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হবে ওইটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। এখন জীববিজ্ঞানকে আমরা কিন্তু 2টা শাখায় ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। এখন এই দুইটার ভিতর পার্থক্য কি? ভৌত শাখার আরেক নাম হচ্ছে তোমার তত্ত্বীয় শাখা, ভৌত শাখার আরেকটা নাম হচ্ছে তত্ত্বীয় শাখা। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে সব তত্ত্বীয় জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলা হবে। আর আরেকটা শাখা হচ্ছে ফলিত শাখা। ভৌত আর ফলিত, ফলিত শাখার আরেকটা নাম হচ্ছে প্রায়োগিক শাখা। প্রায়োগিক এই শাখায় কি হবে, তোমার যেগুলো অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে এরকম কিছু জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলা হয়। তাহলে তত্ত্বীয় শাখা যেখানে শুধুমাত্র আমরা তত্ত্ব নিয়ে কাজ করব, তাহলে ওইটাকে আমরা বলতেছি ভৌত বিজ্ঞানের যে শাখাটা। এখন শ্রেণীবিন্যাস বিদ্যা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের অংশ। তাহলে আমরা উত্তরটা শুরু করব কিভাবে? ভৌত জীববিজ্ঞানের যে শাখায়, দেখো এইভাবে করে উত্তরটা শুরু করতেছি। ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণীবিন্যাস এবং তার নিয়ম নীতি, মানে শ্রেণীবিন্যাস আমরা কি কি নিয়ম অনুসরণ করে করব। শ্রেণীবিন্যাস হচ্ছে মেইনলি অনেক বিশাল বৈচিত্র্যময় আমাদের এই জীব জগৎটা, কোন জীবকে কোন শ্রেণীর ভিতর ইনক্লুড করব এরকম। সেক্ষেত্রে একটা শ্রেণীর বৈশিষ্ট্যগুলো যদি তুমি মনে রাখতে পারো বা আয়ত্ত করতে পারো, সেক্ষেত্রে ওই শ্রেণীর ভিতরে যত জীব আছে সবার বৈশিষ্ট্য দেখবা তোমার শেখা হয়ে গেছে। সেক্ষেত্রে তোমার স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে ধরে সবগুলা জীবের বৈশিষ্ট্য জানতে হচ্ছে না। এটা হচ্ছে একটা সুবিধা, বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে অল্প সময় অল্প পরিশ্রমে জেনে ফেলা যায়, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের কাজ। তাহলে ওইখানে কিছু নিয়ম মেনে আমাদের শ্রেণীবিন্যাসটা করা লাগবে। এই যে আলোচনা করার হয়, মানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে যেই বিজ্ঞানের শাখাটায়, ওইটাকে আমরা বলবো হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। এরপরে আসো নাম্বারে কি বলছে, বংশগতিবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? তাহলে মাত্র বললাম যে আমাদের 2টা শাখা আছে, একটা ভৌত আর একটা ফলিত। ভৌততে কি হয়, তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর বংশগতিবিদ্যা এখানে হচ্ছে তোমার বংশগতির যেই ক্রমবিকাশটা, আমাদের বংশগতির ধারক ও বাহক কে, আমরা ক্রোমোজোমকে বলতে পারি। সেক্ষেত্রে বংশগতি নিয়ে আলোচনা করা হবে যেখানে, ওইটা হচ্ছে বংশগতিবিদ্যা। এটা জীববিজ্ঞানের ভৌত শাখার একটা অন্তর্ভুক্ত। কি জন্য? কারণ এখানে শুধু আমরা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করবো, আমরা এরকম না যে মানে বংশ বৃদ্ধি বা বংশগতির যে প্রসেসটা ওইটা করা শুরু করে দিব না, এখানে শুধু তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এটা হবে ভৌত জীববিজ্ঞানের শাখা। দেখো প্রথম লাইনটাতেই আমরা উত্তরটা বলে দিব যে এটা কোন শাখা, ভৌত জীববিজ্ঞানের একটা শাখা, যেই শাখায় জিন ও জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা করা হয়। আমরা জানি জিনের ভিতরেই হচ্ছে বৈশিষ্ট্যটা থাকতেছে, কোষের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতর ডিএনএ, ডিএনএর ভিতর জিন, জিনের ভিতর বৈশিষ্ট্য। তাহলে এই জিনটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য ধারণ করতেছে। কিসের বৈশিষ্ট্য? পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির কাছে নিয়ে আসতেছে, ওই পিতামাতার বৈশিষ্ট্য। মাঝে মাঝে পিতামাতারও লাগে না, দাদা দাদির বৈশিষ্ট্যও কিন্তু মাঝে মাঝে রিফ্লেক্ট হয়, তাই না? সেক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলা আসা যাওয়া করতেছে এই জিনের মাধ্যমে। সেই শাখাকে বংশগতিবিদ্যা বলে, যেই শাখায় আমরা এই জিন আর জীবের বংশগতি নিয়ে আলোচনা করব। এরপরে এই শাখায় জীবের বংশগত গুণাবলী কিভাবে এক বংশ থেকে অন্য বংশে সঞ্চালিত হয়। কিভাবে সঞ্চালিত হয়? ওই যে ক্রোমোজোম যে আদান প্রদান হচ্ছে, তোমার ক্রোমোজোম এক সেট ক্রোমোজোম, এক প্রস্থ ক্রোমোজোম বাবা থেকে আসতেছে, এক প্রস্থ ক্রোমোজোম মায়ের কাছ থেকে আসতেছে। এখন এই যে ক্রোমোজোমগুলা মিলিত হয়ে জাইগোট তৈরি হবে, সেক্ষেত্রে বাবার বৈশিষ্ট্য মায়ের বৈশিষ্ট্য দুইটাই তো ওই জাইগোটের ভিতর আছে। জাইগোটের ভিতর আসলো কিভাবে বৈশিষ্ট্যটা? ওই যে ক্রোমোজোমের মাধ্যমে।
তাহলে এই যে এক বংশ থেকে আরেক বংশে সঞ্চালিত হওয়ার যে রীতিনীতি, সংকর প্রজনন, পরিব্যাপ্তি, সংকর বলতে হচ্ছে যে মিক্স আপ যে ঘটতেছে এটা, তারপর পরিব্যাপ্তি, প্রকরণ, মানে সবসময় তো তুমি মাতৃ যে বৈশিষ্ট্য সম্পন্ন তো মানে জীবটা হয় না, মাঝে মাঝে আমরা এরকম ডিফারেন্স দেখতে পাই, ওই কথাবার্তাগুলা এইখানে হচ্ছে আলোচনা করা হয় বংশগতি বিদ্যায়। তাহলে এই প্রক্রিয়াগুলো প্রতিটি জীবের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এগুলো সবই বংশগতি বিদ্যার তত্ত্বীয় বিষয়াবলী। তাহলে তত্ত্বীয় বিষয় দেখে ওকে আমরা ভৌত জীববিজ্ঞানের ভিতর ইনক্লুড করছি। এরপরে আসো গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের প্রথম চিত্রের জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত। প্রথম চিত্রের জীবটা দেখে আমরা বুঝছিলাম ও হচ্ছে অ্যামিবা। এখন অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে আমাদের প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এখন প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত যে তুমি বুঝতে পারলা, অথবা এই জীবটা যে অ্যামিবা এটা যে তুমি বুঝতে পারলা, এটাই হচ্ছে একদম শুরুর লাইনটাতে দেখো গ নাম্বার দিয়েই হচ্ছে কি বলে দিব, এই জীবটা অ্যামিবা যেটা সুপার কিংডম 2 এর প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। প্রোটিস্টা হচ্ছে রাজ্য 2, রাজ্য আমাদের মোট আছে 5টা, যেখানে সুপার কিংডম আছে 2টা এবং ওই সুপার কিংডমের ভিতর ইনক্লুড করা রাজ্য হচ্ছে 5টা। দেখো এই জায়গাটা আমরা যদি একটু দেখি, প্রথমে জীবজগৎ, এই জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করব আমরা, সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2। এখন এই যে সুপার কিংডমে ভাগ করছে, এই কাজটা করছে হচ্ছে আমাদের মার্গুলিস। মার্গুলিস এই 2টা সুপার কিংডমে ভাগ করছে। মার্গুলিস সুপার কিংডম 1 এর নাম হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 এর নাম হচ্ছে ইউক্যারিওটা। এখন প্রোক্যারিওটার ভিতরে শুধুমাত্র একটা রাজ্য আছে, রাজ্য 1। এখানে কিন্তু আমি সিরিয়ালে লিখছি, দেখো রাজ্য 1 বললে মনে রাখ, রাজ্য 2, 3, 4, 5 এই সিরিয়ালটা মেনটেন করা লাগবে। আমি যদি বলি রাজ্য 3 কোনটা, তোমাকে ফানজাই বুঝতে হবে। আমি যদি বলি রাজ্য 2 কোনটা, অবশ্যই তোমাকে প্রোটিস্টা বুঝতে হবে। তাহলে এই জায়গায় এই সিরিয়ালটা মেনটেন করা লাগবে। আর এই যে 5টা রাজ্যে ভাগ করার প্রস্তাব কিন্তু দিছিল হুইটেকার, কে বিজ্ঞানী হুইটেকার। হুইটেকার হচ্ছে এই প্রস্তাবটা দিছিল যে আমরা কি পুরা জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করতে পারি না, উনি শুধু প্রস্তাব দিছে, আর বাস্তবায়ন করছিল হচ্ছে মার্গুলিস। একটু আগে এখানে যে এই কথাটা যার নাম বললাম মার্গুলিস, এই 2টা সুপার কিংডমে ভাগ করার পর ওদেরকে এখানে ভিতরে ইনক্লুড করলো। তাহলে মনেরা রাজ্য প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, পয়রোফালাতে প্রোক্যারিওটা, পয়রোফালাতে প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস। তাহলে এই সুপার কিংডম 1 এর ভিতর যে জীবগুলো আছে ওদেরকে আমরা প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস দেখতে পাবো। কিরকম জানো, একটা নিউক্লিয়াস হওয়ার জন্য তোমার এরকম মেমব্রেন থাকা লাগে, নিউক্লিওলাস থাকা লাগে, কিছু সুতার মতো অংশ থাকা লাগে, কিছু জেলির মতো অংশ থাকা লাগে, এই সব কিছু মিলেই তো আমার একটা পারফেক্ট নিউক্লিয়াস গঠিত হবে। কিন্তু এই যে প্রোক্যারিওটা জীব, ওদের ক্ষেত্রে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। বাইরের দিকে যে আবরণটা আমি আঁকলাম, এই যে দেখো এরকম যে আবরণটা, এই আবরণটা থাকে না। আবরণ না থাকলে ভিতরের যে অংশগুলা, যে অঙ্গাণুগুলা, ওগুলো কি করে সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকা শুরু করে। এই যে নিউক্লিওপ্লাজম কিছুই হচ্ছে থাকে না। তাহলে দেখো এইখানে মেমব্রেন যদি না থাকে, ধরো মেমব্রেনটা নাই, তাহলে এই নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। আবার এই জায়গায় হচ্ছে তোমার নিউক্লিওলাসটাও থাকে না। তাহলে দেখো কিরকম হইলো, শুধু সুতার মতো কিছু অংশ আর কিছু ধাত্র, এই যে জেলির মতো অংশ। তাহলে প্রতিবন্ধী মতো দেখতে না, প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস প্রোক্যারিওটা, যেটা হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে এই যে প্রোটিস্টা, ও কি আমাদের রাজ্য 2। রাজ্য 2 এর ভিতর আমরা অ্যামিবা দেখতে পাই, ডায়াটম দেখতে পাই। তাহলে এইখানটায় রাজ্য 2 নিয়ে চলো এখন আমরা ওদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। ওরা এককোষী হইতে পারে, বহুকোষীয় হইতে পারে, ওরা একা একাও থাকতে পারে, দলবদ্ধভাবে কলোনি করেও থাকতে পারে। কলোনি মানে হচ্ছে দলবদ্ধ, আছে লিখা আছে। বা ফিলামেন্টাস। এখন ফিলামেন্টাস কি জিনিস, ফিলামেন্টাস মানে হচ্ছে একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হবে, একটা কোষ আরেকটা কোষ আরেকটা কোষ আরেকটা কোষ আরেকটা কোষ, এরকম করে লম্বালম্বিভাবে যে এরকম স্ট্রাকচারটা গঠন করছে, এটা হচ্ছে আমাদের ফিলামেন্টাস। ফিলামেন্ট, ফিলামেন্ট থেকে মানে ফিলামেন্ট মানে হচ্ছে তোমার লম্বা সরু, তাহলে ফিলামেন্ট থেকে ফিলামেন্টাস। এরপরে এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কি জন্য, ওরা যে ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, ওখানে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে। তাহলে সুগঠিত নিউক্লিয়াস অবশ্যই থাকবে। তারপরে এদের ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। ওই যে একটু আগে ইউক্যারিওটার ভিতর যে বৈশিষ্ট্য বললাম, একটা পারফেক্ট নিউক্লিয়াস হওয়ার জন্য ওর মেমব্রেন থাকা লাগবে, তাহলে ওই কথাটাই বলছে যে পর্দা দ্বারা পরিবৃত থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে, এটা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য। ক্রোমাটিন বস্তুর ভিতরে, ক্রোমাটিন বস্তু বলতে হচ্ছে ওই যে তোমার সুতার মতো যে অংশগুলো আঁকলাম নিউক্লিয়াসের ভিতরে, ওইখানে ডিএনএও থাকে, আরএনএও থাকতে পারে, প্রোটিন থাকে। তাহলে এটা একটা উন্নত বৈশিষ্ট্য কিন্তু, কারণ ওর যে নিউক্লিয়াস সুগঠিত, এজন্য ওর এই বৈশিষ্ট্যটাও আছে। কোষের সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান। একটা কোষ হওয়ার জন্য আমরা 2 অধ্যায়ের শুরুতে দেখবা 2টা কোষের চিত্র দেওয়া আছে। ওই চিত্রগুলোর ভিতরে গোলগি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, তারপরে রাইবোজোম,
কোষ গহ্বর প্রাণীদেহে ছোট থাকে, কিন্তু থাকে ছোট। তাহলে এই বিভিন্ন ধরনের অঙ্গাণু সব কোথায় থাকতেছে? এই প্রোটিস্টা রাজ্যের জীবদের ভিতর কিন্তু সকল অঙ্গাণু আমরা দেখতে পাই। এরপরে খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। শোষণ করে মাঝে মাঝে, যদি খাদ্য তৈরি করতে না পারে অন্য কোনো জীব থেকে শুষে নিয়ে নেয়। আর বেশিরভাগ সময় ওরা শোষণ ঘটায়, কিন্তু মাঝে মাঝে কিন্তু ফটোসিনথেটিক ঘটায়। মানে ফটোসিনথেটিক বলতে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা, ফটোসিনথেসিস। মানে ওদেরকে ফটোসিনথেটিক বলবো, মানে জীবটা হচ্ছে ফটোসিনথেটিক, কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে ফটোসিনথেসিস। কোনো কিছু নামে শেষে সিস থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আবার এরকম প্রক্রিয়া শুনছো না, ফটোলাইসিস, এই ওয়ার্ডটা শুনছো, তারপর গ্লাইকোলাইসিস, তারপর ক্যারিওকাইনেসিস। এই যে সিস ওয়ার্ডটা আসতেছে, এটা মানে হচ্ছে কোনো একটা প্রক্রিয়া। তাহলে ওরা ফটোসিনথেসিস অথবা শোষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এরপরে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে এদের অযৌন প্রজনন, দুই ধরনের প্রজনন কিন্তু দেখা যায়। অযৌন যৌন দুই ধরনের প্রজননে আমরা প্রোটিস্টার ক্ষেত্রে দেখতে পাই। মাইটোসিস পদ্ধতিতে ঘটবে অযৌন, আর কনজুগেশন পদ্ধতিতে ঘটবে হচ্ছে যৌন। এখন কনজুগেশন কি জিনিস, এই যে ওয়ার্ডটা আমি উচ্চারণ করলাম, কনজুগেশন কি জিনিস? এটা যৌন প্রজননের এরকম একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তোমার গ্যামেট দুইটা দেখতে হুবহু সেম থাকবে, গাঠনিকভাবে সেম, কিন্তু জৈবনিকভাবে ভিন্ন। এরকম দুইটা গ্যামেট যদি মিলিত হয়, যদি যৌন প্রজনন সম্পন্ন হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কনজুগেশন। তাহলে কনজুগেশনের মাধ্যমে ওরা বংশবৃদ্ধি করে। এরপরে ওদের কোনো ভ্রূণ গঠিত হয় না। দেখো এই জায়গাটা কিন্তু মনে রাখা লাগবে, এমসিকিউতে আসে যে এদের ভ্রূণ গঠিত হয় কি না, এটা নিয়ে হচ্ছে একটা এমসিকিউ কিন্তু তোমাদের অনুশীলনীতেই আছে। এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। তারপরে এই রাজ্যের জীবদের মধ্যে রয়েছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী বা বহুকোষী শৈবাল। এটা হচ্ছে মেইনলি তোমার উদাহরণ, এটা আমরা এভাবে লিখবো না, এটা উদাহরণ দিয়ে এখানে লিখতে পারি, উদাহরণ। তাহলে উদ্দীপকে আমাদের অ্যামিবা একে দেওয়া ছিল, যার জন্য অ্যামিবাকে আমরা এই বৈশিষ্ট্যগুলা, মানে অ্যামিবার ভিতরে এই বৈশিষ্ট্যগুলা দেখতে পাই। তাহলে প্রোটিস্টার যে বৈশিষ্ট্যগুলো এগুলো এখানে আমরা বুঝলাম। যদি উদ্দীপকে প্যারামেসিয়াম দিয়ে দিত অথবা শৈবাল দিয়ে দিত, সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে কিন্তু এই একই বৈশিষ্ট্যগুলাই লিখতাম। তাহলে আমরা এই জায়গায় প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলাম। এরপরে আসো আমরা ঘ নাম্বারে যাই। কি বলছে? দ্বিতীয় এবং তৃতীয় চিত্রের জীব দুটির মধ্যে কোনটি অধিক উন্নত? কে অধিক উন্নত কম্পেয়ার করতে বলতেছে। সেক্ষেত্রে এটা আমাদের কি ছিল? মাশরুম ছিল ফানজাই, তাই না? ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। আর এটা হচ্ছে আমাদের প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। প্লান্টি, এই যে ফানজাই আর প্লান্টি, এইখানে কে বেশি উন্নত এটা বোঝার জন্য আমরা কিন্তু একটা চোরাই বুদ্ধি ব্যবহার করতে পারি। চোরাই বুদ্ধিটা আমি কি বলছি? 5টা রাজ্যের নাম সিরিয়ালে মনে রাখতে বলছি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখন তুমি যখন এভাবে সিরিয়ালে যাইতে থাকবা, মনেরা সবার প্রথমে পড়তেছে, মনেরা সবচেয়ে অনুন্নত, সবচেয়ে গরিব রাজ্য, ওর কিছুই নাই, ওর নিউক্লিয়াসটা পর্যন্ত প্রতিবন্ধী মার্কা, সেক্ষেত্রে মনেরা হচ্ছে সবচেয়ে অনুন্নত। এরপরে প্রোটিস্টা, মনেরার তুলনায় প্রোটিস্টা কিছুটা উন্নত, প্রোটিস্টার তুলনায় ফানজাই কিছুটা উন্নত, ফানজাইয়ের তুলনায় প্লান্টি আরও উন্নত, তারপরে অ্যানিমেলিয়া হচ্ছে আরও বেশি উন্নত, ওরা হচ্ছে আম্বানি ফ্যামিলি, বুঝছো? তাহলে এই যে এভাবে বৈশিষ্ট্যগুলো কি করলো, একটার পর একটা হচ্ছে বেশি উন্নত হইতেছে। তাহলে সিরিয়ালে যখন তুমি যাচ্ছ, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, তাহলে ফানজাই আগে পড়তেছে, প্লান্টি পরে, তাহলে উন্নত কে? প্লান্টি অবশ্যই উন্নত। এখন তুমি তো এটা চোরে বুদ্ধি দিয়ে বুঝে ফেললা, কিন্তু তোমাকে তো এখানে বর্ণনা করা লাগবে, কারণ এটা তো আমাদের 4 মার্কসের জন্য। তাহলে বর্ণনায় আমরা কিভাবে লিখতে পারি যে কে বেশি উন্নত? আমরা কি করব? দুইটা রাজ্যের জীবেরই হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলা লিখবো, বৈশিষ্ট্যগুলা নিয়ে আলোচনা করার পরে আমরা বুঝতে পারবো যে কে বেশি উন্নত। তাহলে চলো এখন আমরা ওদের বৈশিষ্ট্যগুলা নিয়ে আলোচনা করি। সবার প্রথমে তুমি যে বুঝতে পারলা কোনটা কোন রাজ্যের জীব, ওই কথাটা সবার আগে লিখবো। দেখো ঘ নাম্বার দিয়েই আমি কি লিখলাম, যে 2 নাম্বার চিত্রটা হচ্ছে মাশরুম, যেটা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, আর 3 নাম্বার চিত্রটা হচ্ছে সবুজ উদ্ভিদ, যেটা প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত, তাই না? এতটুকু বুঝতে পারার পরে, মানে এটা প্রথমেই বলে দেবো, বুঝতে পারার পরে তারপরে হচ্ছে আমরা বর্ণনাটা লিখবো। তাহলে ফানজাই চিত্র আগে ছিল, ফানজাই বৈশিষ্ট্য আমরা আগে বলবো। কি কি বৈশিষ্ট্য আছে দেখো তো। ফানজাই রাজ্যের জীব মাশরুম যেটা, সেটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? অধিকাংশই স্থলজ, মানে মাটিতে বসবাস করে ওই জীবগুলা, অধিকাংশই মাটিতে বসবাস করে। আবার মৃতজীবী বা পরজীবী হয়, ওরা মৃতজীবী হবে। মৃতজীবী বলতে মৃত কোনো জীব দেহ থেকে পুষ্টি শোষণ করে নেয়, আর পরজীবী বলতে অন্য কোনো জীব থেকে পুষ্টি শুষে নেবে, কিন্তু ওই জীব দেহটা তোমার মৃত হবে না, জীবিত হইলে হবে, মানে জীবিত জীব দেহ থেকে পুষ্টি শুষে নেবে, তাহলে মৃতজীবী বা পরজীবী। তার মানে অন্য কোনো জীব থেকে ওরা পুষ্টি শুষে নিয়ে নেয়, ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এরপরে দেহ এককোষী অথবা মাইসেলিয়াম। এককোষী মানে একটা মাত্র কোষ থাকতে পারে, অথবা সরু সুতার মতো অংশ থাকতে পারে, যে সরু সুতার মতো অংশ মানেই হচ্ছে তোমার মাইসেলিয়াম।
এরকম হইতে পারে ওদের দেহটা। এরপরে এদের নিউক্লিয়াস সুগঠিত। হ্যাঁ, নিউক্লিয়াস তো সুগঠিত হবে, কারণ ওরা দুইজনেই ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, যেটা আমি নাম্বারে নোটে আলোচনা করছিলাম কিন্তু। এরপরে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। হ্যাঁ, শোষণ পদ্ধতিতেই তো ঘটবে, কারণ ওরা তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। শোষণ পদ্ধতিতে না ঘটলে কি ওদেরকে আমি একটু আগে মৃতজীবী পরজীবী বলতাম? ওরা অন্য কোনো মৃত জীবদেহ বা অন্য কোনো জীবদেহ থেকে পুষ্টি শুষে নিচ্ছে, তাহলে শোষণ পদ্ধতিতে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এজন্যই তো বেচারার অন্যের কাছ থেকে শুষা লাগতেছে, কারণ ক্লোরোপ্লাস্ট থাকলে তো নিজের খাবার নিজেই তৈরি করতে পারতো। ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা রঞ্জক পদার্থ, এটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ যেটা কোনো একটা জীবদেহকে সবুজ বর্ণ দান করে। আর আমরা কি জানি, সবুজ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাহলে ওদের যেহেতু ক্লোরোপ্লাস্ট নাই, এজন্য ওরা খাদ্য শোষণ করে কার কাছ থেকে? অন্য কোনো জীবের কাছ থেকে। এরপরে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর মানে হচ্ছে এক প্রস্থ ক্রোমোজোমে যে এক প্রস্থ থাকতেছে এরকম। এরপরে আসো আমরা প্লান্টির বৈশিষ্ট্যে যাই, প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য। প্লান্টি মানে হচ্ছে গাছ, গাছপালার কথা সব এখানে বলে দিব। কি কি বলবো দেখো তো। এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এখন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত তার মানে ওই যে ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, ইউক্যারিওটার ভিতরে সবারই প্রকৃত নিউক্লিয়াস, তাহলে ওদের দুইজনের কাছেই প্রকৃত নিউক্লিয়াস আছে, তাহলে ওরা জিতলো না। কিন্তু এই জায়গাটায় প্লান্টি জিতে গেল। দেখো আমরা যেহেতু কম্পেয়ার করতেছি কে বেশি উন্নত, সেক্ষেত্রে এই ফানজাই কি করছিল, নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছিল না, অন্য কারো কাছ থেকে শুষে নিচ্ছিল। কিন্তু দেখো প্লান্টি নিজের খাবার নিজে তৈরি করতে পারছে, ও পেয়ে গেল 1 পয়েন্ট। এরপরে এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। ওয়াও, এক্স্যাক্টলি। উন্নত টিস্যুতন্ত্র যখন থাকতেছে প্লান্টির দেহে, তাহলে আর ওদের কি ছিল, মাত্র একটা মাত্র কোষ ছিল, সরু সুতার মতো অংশ ছিল হাবিজাবি, তাহলে ওরা আবার পেয়ে গেল 1 পয়েন্ট। এখন উন্নত টিস্যুতন্ত্র যে, এই কথাটা মনে রাখা লাগবে, কারণ অ্যানিমেলিয়ার ক্ষেত্রে আমরা জটিল টিস্যুতন্ত্র দেখতে পাই। তাহলে যখন জিজ্ঞেস করবে জটিল টিস্যুতন্ত্র কার, তখন বলবো অ্যানিমেলিয়া, আর যখন জিজ্ঞেস করবে উন্নত টিস্যুতন্ত্র কার, তখন বলবো প্লান্টি। এই জায়গাটা কিন্তু আমার ছোটবেলা অনেক প্যাচ লাগতো, কে উন্নত কে জটিল, এই জায়গাটা আমি ঘোলায় ফেলাইতাম। তাহলে এটা মনে রাখা লাগবে। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। কিন্তু এখানে কি বলছে দেখো তো, হ্যাপ্লয়েড স্পোর ছিল, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে ওরা বংশবৃদ্ধি করতেছে। এদের ক্ষেত্রে কি হয়, ডিপ্লয়েড পর্যায় শুরু হয়, মানে স্পোর প্রথমে তোমার হ্যাপ্লয়েডই থাকবে, এন সংখ্যক থাকবে, মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে, ওখান থেকে তোমার জীবটা নতুন মানে যাত্রা শুরু করবে। তাহলে ভ্রূণ সৃষ্টি হচ্ছে এবং ডিপ্লয়েড পর্যায়ে শুরু করতেছে, এটাও কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য। তারপরে প্রধানত স্থলজ, ওরাও স্থলজ ছিল, ঠিক আছে, তবে অসংখ্য জলজ প্রজাতি রয়েছে। এখানে আবার 1 নাম্বার পেয়ে গেল, তুমিও স্থলজ, ঠিক আছে, কিন্তু ওদের আবার জলজ প্রজাতিও আছে, দেখো জলজ প্রজাতি আছে, তাহলে ও পেয়ে গেল আরো 1 নাম্বার। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে ঘটে। অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে, একটু আগে যে কনজুগেশন ওয়ার্ডটা বলছিলাম না, ওইটা ঠিক উল্টা। কনজুগেশন আমি কি বলছি, দুইটা গ্যামেট থাকবে, যেই দুইটা দেখতে একরকম কিন্তু জৈবনিকভাবে ভিন্ন। আর অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রেও দুইটা গ্যামেট থাকবে, যে দুইটা দেখতে আলাদা কিন্তু জৈবনিকভাবে একই। বুঝছো, একই কথা শুধু উল্টানো। গাঠনিকভাবে একই ছিল হচ্ছে কনজুগেশন, আর গাঠনিকভাবে ভিন্ন হচ্ছে অ্যানাইসোগ্যামাস। জৈবনিকভাবে একই ছিল কনজুগেশন, জৈবনিকভাবে ভিন্ন হচ্ছে অ্যানাইসোগ্যামাস। বুঝতে পারছি, ওই কনজুগেশনের উল্টাটা। তাহলে এরকম গ্যামেটের মাধ্যমে কি হয়, যৌন প্রজনন সম্পন্ন হয়। তাহলে ওদেরকে আমরা কি বুঝতে পারলাম, যৌন জনন ঘটে প্লান্টির ক্ষেত্রে। এরপরে এরা সপুষ্পক, তার মানে ফুল থাকতেছে, ফুল থাকলেই হচ্ছে তোমার পরাগায়ন সম্পন্ন হবে, ফুল থেকে ফল তৈরি হয়। আমরা কি জানি, গর্ভাশয় এককভাবে বা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে ফল তৈরি করে। ফলের ভিতরে থাকে বীজ, ডিম্বক বীজে পরিণত হয়, গর্ভাশয় ফলে পরিণত হয়। ওই ডিম্বক থেকে বীজ তৈরি হবে, বীজ আমরা পরবর্তীতে মাটিতে বপন করার মাধ্যমে কিন্তু নতুন একটা উদ্ভিদ পাইতে পারি। তাহলে এটা হচ্ছে ওর একটা উন্নত বৈশিষ্ট্য। এখানে ও আরো 1 পয়েন্ট পেয়ে গেল। এটা আর্কিগোনিয়েট অথবা আর্কিগোনিয়াম, অর্থাৎ স্ত্রী প্রজনন অঙ্গ বিশেষ। স্ত্রী প্রজনন অঙ্গই হচ্ছে আমাদের ফুল। ফুল কিন্তু উদ্ভিদের বিশেষ ধরনের রূপান্তরিত একটা বিটপ, যেটা ওর প্রজননের জন্য রূপান্তরিত হয়। তাহলে এই যে স্ত্রী প্রজনন অঙ্গ, তার মানে ফুল থাকতেছে। তাহলে দেখো এই যে বৈশিষ্ট্যগুলো আমরা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে কি দেখতে পারলাম, যে তোমার বংশ বৃদ্ধির দিক থেকে, তারপরে খাদ্য তৈরির দিক থেকে, তারপরে কোষের যে গঠন, এগুলার দিক থেকে কি হইলো, তোমার প্লান্টি কিন্তু জিতে গেছে, ফানজাইয়ের তুলনায় প্লান্টি জিতলো। এখন এই জায়গাটায় আরেকটা কথা, মানে আমরা তো আগেই বুঝে ফেলছি যে প্লান্টি উন্নত, কিন্তু এরকম কম্পেয়ার করে আমরা তারপর নিচে দিয়ে লিখে দেবো যে প্লান্টি জিতছে। এখন এইখানে একটা কথা, আমি উদ্দীপকে কি দেখলাম, মাশরুমের চিত্র দেওয়া ছিল, তাই না? এই যে দেখো মাশরুমের একটা চিত্র যদি আমি আঁকি, এরকমই তো, তাই না? এই মাশরুমের ভিতরে মাইসেলিয়াম বা সরু সুতার মতো অংশটা কোথায় বলতো? এই যে ওর বৈশিষ্ট্যগুলো, মাশরুমের বৈশিষ্ট্য আমি এখানে বললাম, এদের দেহ এককোষী হইতে পারে, ছোট
ছত্রাক থাকতেই পারে বা মাশরুম, মানে ও মাশরুম তো শুধু এখানে একমাত্র সদস্য না, এখানে আরো জীবগুলো আছে, ওরা হচ্ছে তোমার এককোষী হইতে পারে। আর ওদের মাইসেলিয়াম বলছে, এখানে তো আমি মাশরুমের গায়ে কোথাও মাইসেলিয়াম বা সরু সুতার মতো অংশ দেখতে পাচ্ছি না, তাহলে কি বৈশিষ্ট্যটা ভুল? না, কিন্তু এই বৈশিষ্ট্যটা হচ্ছে যে জীবটাকে নিয়ে আমরা আলোচনা করতেছি, ফানজাই রাজ্যের যে জীবটা, ওই জীবটা হচ্ছে তোমার এই যে মেইনলি এটা, যে ও এই মাশরুমটা তুমি যেখানে দেখতে পাও তার নিচে এরকম করে মানে জালের মতো ছড়ায় থাকে, এইটা হচ্ছে জীবটা যাকে নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। তাহলে দেখো এই যে সরু সুতার মতো অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জীব। আর উপরে যেটা দেখতেছি তাহলে ওইটা কি? এটা হচ্ছে তোমার ওই জীব যখন প্রজননের জন্য মানে পরিণত হয়, সেক্ষেত্রে ও কি করে ফ্রুট বডি তৈরি করে। এই জায়গাটা হচ্ছে ফানজাইয়ের ফ্রুট বডি, যেটা উপর থেকে আমরা এটাকে সারা জীবন ব্যাঙের ছাতা, অ্যাগারিকাস এরকম বলে আসতেছি, কিন্তু আসলে জীবটা এটা না, এটা হচ্ছে ওর জননাঙ্গ। আসল জীবটা হচ্ছে তোমার এই নিচে, যেখানে ও অবস্থান করতেছে তার নিচে থাকতেছে। তাহলে এইটা হচ্ছে এই যে সরু সুতার মতো অংশ, মানে ফানজাই জীবটা হচ্ছে এটা, আর উপরে এটা হচ্ছে ওর ফ্রুট বডি। তাহলে আশা করি বুঝাইতে পারছি সহজ কথাবার্তা। এই বৈশিষ্ট্যগুলাই কিন্তু প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, মানে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই বৈশিষ্ট্যগুলা মাস্ট আসবেই আসবে, একটা বৈশিষ্ট্য আসবেই। আর শ্রেণীবিন্যাসের যে ধাপ আছে ওই ধাপগুলা, তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।